আসসালামু আলাইকুম। তুরস্ক ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা মধ্যপ্রাচ্যে এমন একটা সন্ধিক্ষণে আছি, কেউ কেউ মনে করছেন যে মধ্যপ্রাচ্য এখন একটা নতুন সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে বা একটা নতুন সমীকরণের দিকে এগুচ্ছে। সেটা কি হতে পারে? খামেনেইর যে অন্ত্যেষ্টিক্রিয়া বা জানাজা বা তার দাফনের যে কার্যক্রম চলছে, এটার মাধ্যমে মধ্যপ্রাচ্য বড় একটা যুগের অবসান হতে যাচ্ছে। নতুন একটা যুগ বা নতুন একটা মধ্যপ্রাচ্য বা নতুন একটা মেরুকরণ আমরা হয়তোবা দেখতে পারি, এরকমটাই মনে করা হচ্ছে। আজকে সেটা নিয়েই আলোচনা করব। সেই আলোচনার শুরুতে একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা হয়তো গত 2-3 দিন ধরে বুঝতেই পারছেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব বেশি একটা আপডেট হচ্ছে না। বিশেষ করে আজকে সারাদিনে খুব তেমন কোনো নতুন আপডেট আপনারা পাননি। এর মূল কারণ হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের প্রধান যে অ্যাডমিন, তার বাবা গত 3 দিন আগে বড় ধরনের একটা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং আমাদের পুরো টিম সেখানে তার পাশে আছে এবং তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে সাহায্য করার চেষ্টা করছে। তিনি বাংলাদেশের একটা প্রাইভেট হসপিটালে এই মুহূর্তে লাইফ সাপোর্টে আছেন এবং কতদিন এই লাইফ সাপোর্টে থাকতে হবে এ ব্যাপারেও ডাক্তার এখনো পর্যন্ত নিশ্চিত বলতে পারছেন না। আমরা 2-3 দিন ধরে চেষ্টা করছি যে তার এই ব্যাপারে কতটা কি সাপোর্ট দেওয়া যায়, কিভাবে আমরা আমাদের পক্ষ থেকে সাপোর্ট দিতে পারি। এ নিয়ে আমরা টেলিগ্রাম চ্যানেলেও আপনাদের কাছে একটা আবেদন রেখেছিলাম যে এই মুহূর্তে সেই পরিবারটাকে আর্থিক সহযোগিতার জন্য যদি আপনাদের কোনো সহযোগিতা করার সুযোগ থাকে তাহলে তারা সেটাকে স্বাগত জানাচ্ছে, আমরাও স্বাগত জানাই। আমরা 2-3 দিন চেষ্টা করছি যে এই 2-3 দিনের মধ্যে যদি সুযোগ হতো যে তাকে একটা সরকারি হাসপাতালে ট্রান্সফার করে সেখানে কম খরচের মধ্যে একটা চিকিৎসার ব্যবস্থা করতে, কিন্তু তার পরিস্থিতি এমন যে সেই হাসপাতাল থেকে এই মুহূর্তে সরানো সম্ভব হচ্ছে না। আর ডাক্তাররা এমন কোনো পরিস্থিতির কথাও বলছেন না যে পরিস্থিতি নিয়ে আমরা একটা পরবর্তী পদক্ষেপ নিতে পারি। যে কারণে এই অবস্থায় আসলে আমরা আমাদের একেবারে সর্বশেষ পর্যায়ে পৌঁছে আপনাদের কাছে সেই আবেদনটি রেখেছিলাম। আমরা টেলিগ্রাম চ্যানেলে তাদের কাছে আর্থিক সাহায্য পাঠানোর যেই সমস্ত অ্যাকাউন্ট আছে সেগুলো শেয়ার করেছিলাম। আমি এই লাইভের পরে ইউটিউবেও শেয়ার করব, আমাদের ডিসক্রিপশনে শেয়ার করব। যদি আপনাদের কারো এই দিকটাতে মানবিক সহায়তার হাত বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন। আমাদের এই ইউটিউব টেলিগ্রাম চ্যানেলটি আপনারা জানেন যে পুরো গত 2-3 বছর ধরে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অ্যাডমিন টিমগুলো এই পর্যন্ত নিয়ে এসেছে। তাদের সাথে আমার যে পরিমাণ সময় দেয়া, তাদের সাথে একত্রে কাজ করা এবং আপনারা প্রতি মুহূর্তে যে তথ্যগুলো পেয়েছিলেন সেটার দায়িত্বে ছিল, সেটার একেবারে মূলে ছিল আমাদের মেহেদী হাসান। সেই মেহেদী হাসানের বাবা এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং সে নিজেও এখন তার এই বাবার চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণে দৌড়ঝাঁপ করছে। আমরা চেষ্টা করছি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা পিজি হাসপাতাল কোথাও সরিয়ে নেওয়া যায় কিনা। এ ব্যাপারেও যদি কেউ হেল্প করতে পারেন তাহলে আপনাদের এই সাহায্যটাও আমাদের দরকার। আর যদি আপনাদের আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে তাহলে আমি তথ্য শেয়ার করে দেব। এই কথাটা বলার পরে আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। ইরানের দীর্ঘকালের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যুর পর দেশটিতে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী তার যে দাফন কার্যক্রম, এর ফলে মধ্যপ্রাচ্যে এবং বিশ্ব রাজনীতিতে যে বিশাল পরিবর্তন আসতে শুরু করেছে বা আসতে পারে সেটা নিয়েই মূলত আজকে ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক দিয়েই আলোচনা করব। শুরুতে একটু ইতিবাচক দিকগুলো আলোচনা করি। ইতিবাচক দিক হচ্ছে বিশ্ব রাজনীতি একটা বিশাল শূন্যতা এবং একই সাথে নতুন সমীকরণের জন্ম দিয়ে অবসান ঘটলো ইরানের আয়াতুল্লাহ আলী খামেনেইর প্রায় 36 বছরের কঠোর শাসনের। সম্প্রতি মার্কিন এবং ইসরায়েলি বিমান হামলায় তার নিহত হওয়ার পর দেশটিতে এই যে তার দাফন কার্যক্রম শুরু হয়েছে, রাজধানী তেহরান থেকে শুরু করে ইরাকের পবিত্র নগরী নাজাফ এবং কারবালা হয়ে তার জন্মস্থান মাশহাদে গিয়ে দাফন
প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে। অনেকের ধারণা যে তার এই দাফন প্রক্রিয়ায় প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এটা ইরানের কর্মকর্তাদের প্রত্যাশা এবং ধারণা, এবং এটাই তারা করতে চাচ্ছে। এটাকে বলা হচ্ছে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জমায়েত। কিন্তু এই বিশাল আয়োজন মূলত ইরানের রাজনৈতিক শক্তি প্রদর্শন এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির একটা নতুন মোড়, এটাকে আমরা এভাবে বলতে পারি। ইরানের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার সমর্থক শিয়া মুসলিম জনগোষ্ঠী এবং তথাকথিত এই যে অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ, যেমন হিজবুল্লাহ, হামাস, হুথি, এদের কাছে খামেনির জীবন এবং তার এই জানাজা এটা হচ্ছে একটা মহান অধ্যায়। এই দৃষ্টিভঙ্গির মূল ভিত্তিগুলো হলো, তিনি পশ্চিমা সাম্রাজ্যের বিরুদ্ধে ছিলেন, অবিচল প্রতিরোধ এবং অবিচল এবং একেবারে কোনো ধরনের তাদের সাথে সামঞ্জস্যতায় না যাওয়া, তাদের কাছে কোনো কিছুর ছাড় না দেওয়া এবং তাদের কাছে মাথা নত না করা এক ব্যক্তি। তাকে ইসলামী বিপ্লবের এমন একজন অবিসংবাদিত নেতা হিসেবে দেখেন খামেনির সমর্থকরা, যে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ইসরায়েলের সামরিক হুমকির মুখেও কখনো মাথা নত করেননি, এমনকি তিনি নিজের জীবন দিয়েও এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এটাই হচ্ছে এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ, তাকে এভাবেই দেখে। তার 36 বছরের শাসনামলে ইরানকে একটা পরমাণু প্রযুক্তি সমৃদ্ধ এবং সামরিকভাবে স্বাবলম্বী দেশ হিসেবে গড়ে তোলার কৃতিত্ব তাকে দেয়া হয় তার এই সমর্থকদের পক্ষ থেকে। এই শেষকৃত্যের বিশাল জনসমুদ্র প্রমাণ করে যে দেশটির একটা বড় অংশের মানুষের কাছে তিনি ছিলেন সার্বভৌমত্বের প্রতীক, এবং আমেরিকা আর ইসরায়েল তাকে মেরে ফেলার মাধ্যমে ইরানকে যে দুর্বল করা, ইরানকে যে ভেঙে ফেলা, ইরানের মধ্যে যে ভাঙন সৃষ্টি করার প্রচেষ্টা করেছিল, সেটাকে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা মূলত নস্যাৎ করে দিয়েছে। খামেনির এই মৃতদেহ ইরানের বিভিন্ন রাজ্য এবং ইরাকের নাজাফ আর কারবালার মতো শহরগুলোতে নিয়ে যাওয়ার পিছনে গভীর ভূ রাজনৈতিক যে বার্তা, সেটা হচ্ছে এর মাধ্যমে ইরান তার আঞ্চলিক মিত্রদের দেখাতে চায় যে খামেনির মৃত্যুর পরও ইরাক, সিরিয়া এবং লেবাননের উপরে ইরানের আদর্শিক ও রাজনৈতিক প্রভাব অক্ষুণ্ণ আছে। একটা শিয়া মুসলিম বিশ্বের এক অভূতপূর্ব ধর্মীয় এবং রাজনৈতিক সংহতির বহিঃপ্রকাশ হিসেবে এটাকে তারা দেখাতে চায়। খামেনির মৃত্যুর পর তার ছেলে আয়াতুল্লাহ মোজতেবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন, এবং সমর্থক ও বিশেষজ্ঞদের এক অংশ মনে করেন যে এই দ্রুত ক্ষমতা হস্তান্তর ইরানের শাসন ব্যবস্থার শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রমাণ দেয়। যুদ্ধ অবস্থার মধ্যেও দেশে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নতুন নেতা নির্বাচন করা সম্ভব হয়েছে, এবং এই সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা অনুষ্ঠান এত বিশালভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে এই নতুন নেতৃত্ব এবং রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে। ইরানে এই ঘটনার মাধ্যমে আরেকটা জিনিস প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে যে মার্কিন ইসরায়েলি হামলায় তার এই মৃত্যুর মাধ্যমে ইরানের জাতীয়তাবাদকে বা ইরানের এই যে সমর্থনকে যে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটার বিরুদ্ধে ইরানিদের মধ্যে বরং এক ধরনের তীব্র জাতীয়তাবাদী আবেগের জন্ম দিয়েছে। তার এই জানাজা অনুষ্ঠানে অংশ নেওয়া কোটি কোটি মানুষের ক্ষোভ এবং শোককে ইরানের সরকার দেশের অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখতে এবং যে কোনো ধরনের বহিঃশত্রুর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার একটা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার এই জানাজায় কোটি কোটি মানুষ একত্র হয়ে যে মিছিল দিয়েছে, যে স্লোগান দিয়েছে, সেখানে কথা ছিল প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। অর্থাৎ ইরানের জনগণ ইরানের বর্তমান সরকারকে বলছে যে তার মৃত্যুর প্রতিশোধ তোমাদের নিতেই হবে, এবং ইরানের সরকারও জনগণের এই কথাটাকে বিশ্বের কাছে এভাবে দেখানোর চেষ্টা করছে যে দেখো, শুধুমাত্র আমরাই না, জনগণও চায় যে আমরা এর প্রতিশোধ নেই। এবারে কিছু নেতিবাচক দিক আলোচনা করি, যেমন সমালোচক এবং আন্তর্জাতিক মহলের সংখ্যাটা কি। খামেনির অবসানকে ইরান ও বিশ্ব রাজনীতির জন্য একটা বড় ধাক্কা এবং মধ্যপ্রাচ্যের জন্য বড় ধরনের একটা মেরুকরণ হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে খামেনির 36 বছরের শাসনকাল ছিল কট্টর একনায়কতান্ত্রিক এবং কঠোর দমন পীড়নে ভরা। সাম্প্রতিক বছরগুলোতে ইরানে
নারীদের অধিকার নিয়ে যেমন আন্দোলন হয়েছে, তারপরে অর্থনৈতিক সংকটের কারণে যে সমস্ত বিক্ষোভ হয়েছে, সেগুলোকে সামরিক শক্তি দিয়ে যেভাবে দমন করা হয়েছে তা বিশ্বজুড়ে নিন্দিত হয়েছিল। খামেনির মৃত্যুতে ইরানের একটা অংশ বিশেষ করে তরুণ প্রজন্ম মনে করে যে তারা গোপনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হয়েছে, কারণ তারা বলছেন যে তারা চায় এই ধর্মীয় কট্টরপন্থা থেকে মুক্তি। এভাবে দেখছে তার মৃত্যুটাকে। আরেকটা হচ্ছে যে তার শাসন আমলে মধ্যপ্রাচ্য জুড়ে, বিশেষ করে ইয়েমেনে, লেবাননে, সিরিয়ায় এবং আরো বিভিন্ন জায়গায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র দিয়ে যে প্রক্সি বা পরোক্ষ যুদ্ধ জিয়ে রেখেছিল ইরান, সেটার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে বা লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এবং এটাকে সমালোচকরা এটার জন্য তাকেই দায়ী করেছে, যে এটার পেছনে তার যে স্বকীয় বা নিজস্ব নীতি ছিল, সেটাই ছিল এখানে মূল একটা বিষয়। খামেনির যে এই আঞ্চলিক নীতির মূল বিষয় ছিল যে ইরান এবং ইরানের প্রক্সিদের নিয়ে একটা বলয় গঠন করা। সেই বলয় গঠনের যে প্রচেষ্টা, সেই বলয় গঠনের যে ইচ্ছা, সেই বলয় গঠনের যে প্রকাশ, সেটার ফলাফল হিসেবে বহু দেশে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিদের রক্তক্ষরণ হয়েছে। এটাকে নেতিবাচকভাবে তার ক্ষমতায় থাকাকালীন সময়ের নেতিবাচক একটা প্রভাব হিসেবে দেখা হয়। খামেনির ছেলে মুজতবা খামেনেইকে তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে তার পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করার বিষয়ে সেই সময়ে কানাঘুষা এবং বিভিন্ন ধরনের খবর সামনে এসেছিল, এবং সেটা নিয়ে ইরানের ভেতরে এবং ইরানের বাইরে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল। ইরানে 1979 সালের যে বিপ্লব, সেই বিপ্লবের মূল কথা ছিল রাজতন্ত্রের অবসান ঘটানো, অর্থাৎ রাজার ছেলে ক্ষমতায় থাকবে, সেই রাজতন্ত্রের অবসান ঘটানো। কিন্তু খামেনির ছেলে মুজতবা খামেনেই ক্ষমতায় বসা ইরানের মধ্যে একটা অংশ মনে করে যে আসলে ইসলামী প্রজাতন্ত্র বলতে তারা যে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছে বা রাজতন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেটার একটা ভিন্ন রূপ, আসলে মূলত সেই রাজতন্ত্রেরই একটা ভিন্ন রূপ এই খামেনির মৃত্যুর পর মুজতবা খামেনেইকে ক্ষমতায় বসানো, বা তার মৃত্যুর আগেই মুজতবা খামেনেইকে ক্ষমতায় বসানোর যে কথাবার্তাগুলো ছিল। এখন তার সময়ে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে প্রক্সি সংগঠনগুলো যুদ্ধ পরিচালনা করেছে ইরানের সাপোর্টে, সেই যুদ্ধ, এই ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকা যুদ্ধ কিন্তু সেই প্রক্সি যুদ্ধকে পুরোপুরি শেষ করতে পারে নাই। এখন এই খামেনির মৃত্যুর পরে তিনি যে এই প্রক্সিদের বীজ বপন করে গেছেন, তার ছেলে মুজতবা খামেনেই যদি সেই বীজ দিয়ে আবার গাছ এবং ডালপালা ছড়ায়, তাহলে এই প্রক্সি যুদ্ধ নতুন করে আবার মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটা সংঘাতের ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন অনেকেই। তার এই জানাজায় লাখ লাখ মানুষের যে প্রতিরোধ এবং প্রতিশোধের স্লোগান এবং রেভলিউশনারি গার্ডের হুঙ্কার, এই যে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে আরো পরিস্থিতি খারাপ হতে পারে, সেটা কিন্তু সামনে নিয়ে আসছে এবং এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। অনেক সমালোচকদের শঙ্কা হচ্ছে, খামেনির মৃত্যুর পর ইরানের নতুন এবং অনভিজ্ঞ নেতৃত্ব যদি কোনো ভুল সামরিক পদক্ষেপ নেয়, অথবা এই যে প্রতিরোধ এবং প্রতিশোধের আগুন, এটাকে যদি তারা সত্যি সত্যি এই অঞ্চলে জ্বালিয়ে দেয়, তাহলে এই অঞ্চল নতুন করে বড় ধরনের একটা মেরুকরণের মধ্য দিয়ে যেতে পারে। এখন তার এই মৃত্যুর পর ইরানের যে পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সেটা এই অঞ্চলের ভূ রাজনৈতিক প্রভাবকে কোন দিকে নিয়ে যাচ্ছে? খামেনির বিদায় এবং এই বিশাল দাফন প্রক্রিয়া মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে পরিপূর্ণ বদলে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। যেমন এটার মধ্যে একটা হচ্ছে হরমুজ প্রণালী এবং জ্বালানি সংকট। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহের পথ ছিল এই হরমুজ প্রণালী। এর উপরে ইরান তার নিয়ন্ত্রণ আরো শক্ত করার যে চেষ্টা করছে, এই চেষ্টা যদি অব্যাহত থাকে এবং এই রুটের যদি পূর্ণ দখল বা পূর্ণ ক্ষমতা যদি ইরানের হাতে যায়, তাহলে ইরান
যে কোনো সময় তার যে কোনো স্বার্থের জন্য এই রুট বন্ধ করে দিতে পারে, তাহলে বিশ্বে তেলের বাজারের বড় একটা সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কৌশল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই যে 7 দিনের জানাজা প্রক্রিয়া, 7 দিনের এই যে জানাজা প্রক্রিয়া, মার্কিন প্রেসিডেন্ট বলছে যে ইরানকে আমি 7 দিন সময় দিলাম। তার কথা হচ্ছে যে ইরানকে আমি এই 7 দিন একটু নিঃশ্বাস নেওয়ার সময় দিলাম। এটার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে 7 দিন পরে আবার তিনি উত্তেজনা বাড়াবেন। সুতরাং এই পরিস্থিতিতে তিনি উত্তেজনা কিছুটা শিথিল রাখলেও পর্দার অন্তরালে আমেরিকা এবং ইসরায়েল ইরানের নতুন নেতৃত্বকে চাপে রাখার সব রকম নতুন কৌশল সাজাচ্ছে এবং সেই কৌশলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও তারা ব্যবহার করবে, সেটা বোঝাই যাচ্ছে। এখন এইখানে 3টা দেশের ভূমিকা গুরুত্বপূর্ণ, মানে এই মধ্যপ্রাচ্যের অঞ্চলের বাইরে। সেই 3টা দেশের মধ্যে একটা হচ্ছে চীন, আরেকটা হচ্ছে ভারত, আরেকটা হচ্ছে রাশিয়া। খামেনের এই জানাজা অনুষ্ঠানে চীন, রাশিয়া, ভারতের মতো পরাশক্তিগুলো তাদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে। তার এই জানাজায় বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর মানে হচ্ছে যে সেই সমস্ত দল খামেনের প্রতি এবং ইরানের প্রতি তাদের সমর্থন প্রকাশ করছে। এই যে দেশগুলোর সমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে ইরানের এই জানাজা অনুষ্ঠান নিয়ে, এটাকে অনেকেই মনে করছেন যে পরবর্তীতে যে মেরুকরণ এই মধ্যপ্রাচ্যে শুরু হলো, এই মেরুকরণের আসলে নতুন আরেকটা ধাপ অতিক্রম করছে এই জানাজা অনুষ্ঠান। এই জানাজা অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যখন তার কফিনের পাশ দিয়ে যাচ্ছিল, তখন ওই সমস্ত দেশের প্রতিনিধিদের সামনে ইরানের পক্ষ থেকে কোরআনের যে আয়াতগুলো পাঠ করা হয়েছে, সেই আয়াতগুলোকে পর্যন্ত ওই দেশের গুরুত্ব, ইরানের সাথে ওই দেশের সম্পর্ক, এই যুদ্ধ চলাকালীন সময়ে ইরানের প্রতি ওই দেশের সমর্থন, ইরানের বিরুদ্ধে দাঁড়ানো, এই সবগুলোকে বিচার বিশ্লেষণ করে কোরআনের আয়াতগুলো নির্ধারণ করা হয়েছিল। যেমন সৌদি আরবের প্রতিনিধিরা যখন কফিনের পাশ দিয়ে যাচ্ছিল, তখন যে কোরআন আয়াত পাঠ করা হয়েছে সেটা সৌদি আরবকে বার্তা দেওয়ার জন্য। কাতারের প্রতিনিধিরা যখন যাচ্ছিল তখন কাতারকে এক ধরনের বার্তা দেওয়ার জন্য। হামাসের প্রতিনিধিরা যখন যাচ্ছিল তখন হামাসকে এক ধরনের বার্তা দেওয়ার জন্য, যেমন হচ্ছে কি ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, এই যে আয়াত তখন তাদের জন্য পাঠ করা হয়েছিল। আবার ধরেন তুরস্কের প্রতিনিধিরা যখন যাচ্ছিল তখন সেরকম ভাবে এই যে প্রত্যেকটা পদক্ষেপ, অর্থাৎ এই জানাজা অনুষ্ঠানকে ঘিরে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা পদক্ষেপকে তারা ব্যাপক পরিমাণে হিসাব নিকাশ করে, পরিকল্পনা করে, কৌশল করে ব্যাপক পরিমাণে একটা রাজনৈতিক এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি দেওয়ার যে চেষ্টা, এটা মনে করা হচ্ছে ইরান ভবিষ্যতের জন্য এই জানাজা অনুষ্ঠানটাকে ব্যাপকভাবে ব্যবহার করছে এবং সেটার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এজন্য আমরা বলতে পারি যে আসলে এই খামেনেইর জানাজা অনুষ্ঠান মূলত শুধুমাত্র একটা অনুষ্ঠান না, বরং এটা একটা আন্তর্জাতিক কৌশলের অংশ এবং এটা এই মধ্যপ্রাচ্য অঞ্চলের রাজনীতি, ভূ রাজনীতি, অর্থনীতি, সামরিক কৌশল সবকিছু নিয়েই বলা যায় যে একটা ঐতিহাসিক মোড়। একদিকে খামেনির সমর্থকরা বা তার পক্ষের যারা, তারা এবং তারা একে এই ঘটনাটাকে তাদের প্রতিরোধ ও আত্মত্যাগের মহিমান্বিত রূপ হিসেবে দেখছেন। অন্যদিকে তার বিরোধীরা এই জিনিসটাকে দেখছেন মধ্যপ্রাচ্যে কয়েক দশকের স্বৈরতন্ত্র ও অস্থিরতার একটা অধ্যায়ের অবসান হিসাবে। নতুন নেতা মুজতবা খামেনেই এখনো পর্যন্ত সামনে আসেননি। তার বাবার এত বিশাল পরিমাণে যে জানাজা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও তার সামনে না আসা এবং এখনো পর্যন্ত আত্মগোপনে থেকে পরিচালনা করা, এটাকে অনেকে এরকম ভাবে বলছেন যে এটা শুধুমাত্র তিনি যে অসুস্থ আছেন বা সামনে আসছেন না সেটা না, এটা হচ্ছে তিনি গোপনে থাকার
বিশাল একটা কৌশলের অংশ। এটা আমেরিকাকে এবং ইসরায়েলকে মানসিক চাপে রাখার একটা অংশ, যে সে গোপনে থেকেও এত বিশাল একটা অনুষ্ঠানকে এত চমৎকারভাবে কন্ট্রোল করছেন, পরিচালনা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মোজতবা খামেনের অধীনে ইরান কি তার আগের সেই আক্রমণাত্মক এবং কট্টর নীতি, যেটা অনেকেই বলছেন, সেই নীতিতে অটল থাকবে, নাকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন যে ইরানের নতুন যে সরকার ব্যবস্থা, এখানে যারা আসছেন তারা অনেক নমনীয়, সহনীয়, তাদের সাথে আলোচনা করা সম্ভব, তাদের সাথে একটা সমঝোতায় আসা সম্ভব, তারা অনেকটাই রেশনাল। আসলেই কি তারা সেরকম একটা পরিস্থিতি বা সেরকম একটা পরিচয়, সেরকম একটা রূপ নিয়ে আবির্ভূত হবেন? এটা দেখার বিষয়। আন্তর্জাতিক ক্ষোভ, অভ্যন্তরীণ ক্ষোভ এবং আন্তর্জাতিক চাপ, এই দুটোর সমন্বয় ইরানের নতুন সরকার এই খামেনের জানাজা দাফনের পরে কিভাবে সামাল দিবেন সেটা দেখার বিষয়। তবে এখানে একটা বিষয় নিশ্চিত, যে খামেনেইর এই জানাজা, তার এই বিদায় মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং সমীকরণকে চিরতরে বদলে দিয়েছে এবং আরো নতুন করে বদলে দিচ্ছে। এজন্য মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা, মধ্যপ্রাচ্যের দিকে মানুষের আকর্ষণ, মানুষের চোখ মধ্যপ্রাচ্যের দিকে, সবার কান, এটা আরো হয়তো কয়েক দশক ধরে থাকবে। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।